হ্যালো এভরিওয়ান, সরজ নদীর তীরে অযোধ্যা ভ্রমণের ফার্স্ট পার্ট আপনারা দেখে নিয়েছিলেন। সন্ধ্যারতি দেখেছিলাম আমরা আগের পর্বে, দেখেছিলাম হনুমানগড়িতে, পুজো দিয়েছিলাম বজরংবলির। আর আজ আমরা চলে যাব রাম মন্দির দেখতে, রামের বাল্যস্থান দেখতে, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বা গুমনামি বাবার সমাধিস্থল গুপ্তার ঘাটে, হনুমান ভরতের মিলনস্থল থাকবে এই পর্বে। গুড মর্নিং, এখন সময় সকাল 7:34। আমরা এখন রামলালা রাম মন্দিরের দিকে রওনা হয়েছি। প্রথমে আমরা রাম মন্দির দেখবো। হ্যাঁ, অনেক টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এগুলো করে যাওয়া যায়, কিন্তু স্টেশন থেকে রাম মন্দিরের ফাটাফাটি ডিস্টেন্স। তো আমরা হেঁটেই যাচ্ছি সকাল সকাল। রাম জন্মভূমির খুব কাছে আমরা চলে এসেছি। রাম জন্মভূমি তীর্থকেন্দ্র। তো এখান থেকে আমরা ঢুকবো। যাত্রী সেবা কেন্দ্র। রাম মন্দির, এখানে আছে শ্রী সুগ্রীব কিলা। তো এখান থেকে আমরা এখন ঢুকছি। এই রাস্তা দিয়ে আমরা যাবো। তার আগে এখানে ব্যাগ ট্যাগগুলো রাখবো আমরা। এখানে এগুলো রয়েছে। আমরা এখন লাইন দিয়ে এগিয়ে চলেছি। এই 10 টাকা দিয়ে আমাদের মাথায় কপাল এরকম এঁকে দিয়েছে, জয় শ্রীরাম। সীতারাম দিকে রয়েছে। রাম মন্দিরের রাস্তা, আমরা এগিয়ে চলেছি, যতটা পারি ছবি তুলছি। রাম মন্দিরের লম্বা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। দূরে মন্দির দেখা যাচ্ছে। রাম মন্দির অঞ্চল। এখানে সব রেখে জমা রেখে যেতে হবে এসব জায়গায়। দূরে রাম মন্দিরের পুরো দেখা যাচ্ছে। এবার আমরা ঢুকবো। এখানে স্ক্যান করে, আমাদের মোবাইল কিন্তু অ্যালাউ না, কোনো ইলেকট্রনিক জিনিস অ্যালাউ না ভিতরে। ওখানে স্ক্যান করে আমরা আসলাম। এই জায়গা থেকে স্ক্যান করছে। তারপরে এই আমাদের রাম মন্দিরের প্রবেশদ্বার। এখানে জুতো আর ব্যাগ রাখার জায়গা। রাম মন্দিরের গেট এদিকে। এই 37 নম্বরে আমরা আমাদের জুতো রেখে দিচ্ছি। এখানে পরপর জুতো রাখার কাউন্টার, যেই কাউন্টারে জুতো রাখা হবে সেই কাউন্টার থেকে ফেরত দিতে হবে। আর লকারগুলো হচ্ছে ওইদিকে। এবার আমরা লকারে ব্যাগ রাখবো ওইদিকে। রাম মন্দিরের গেট আর ওইদিকে লকার। এই রাম মন্দিরের ভিতরে একটা মূর্তি আছে। এবার আমরা রাম মন্দিরে ঢুকবো। ক্যামেরা, মোবাইল সব রেখে 18 নম্বর কাউন্টারে আমরা আমাদের জিনিসপত্র সব রাখবো। প্রায় 1 ঘন্টা রাম মন্দিরের অসাধারণ ভাস্কর্য দেখে আমরা আবার 18 নম্বর থেকেই আমাদের লাগেজ এবং মোবাইল কালেক্ট করলাম। মোবাইলে ওরা কিন্তু দেখে নিচ্ছিল লক আনলক করে, যেটা আপনাদেরই মোবাইল কিনা। এটা খুব ভালো সিস্টেম মনে হলো আমাদের। আর এখান থেকে আমাদের প্রসাদ দিয়েছে বেরোবার পরে প্রসাদ দিয়েছে। আর এছাড়া মন্দিরে আরও অনেক ছোটো ছোটো মন্দির বা ক্যাম্পাসে আরও ঘোরা যায়, তার জন্য আগে থেকে পাস বানিয়ে আনতে হয়। এবার পাস কী করে বানাতে হয় সেটা এখন আমরা জানি না।
তো অনলাইনে মনে করা যায়, তো পাস বানিয়ে আনলে ওগুলো করা যেত, ঘোরা যেত। বেরিয়ে গেলাম আমরা রাম মন্দির থেকে। দারুণ সুন্দর বানিয়েছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর স্থাপত্য ভাস্কর্য। এটাকে অঙ্গদ টিলা বলছে। অঙ্গদ মানে বালির ছেলে, যে রামায়ণের যুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছিল, দূত হিসেবে গেছিল, পাটা দিয়ে বলেছিল যে আমার পাটাকে সরিয়ে দেখাও, তো ওরা সরাতে পারেনি সবাই মিলেও, সেই অঙ্গদ। তারপরে রাবণের মুকুট চুরি করে নিয়ে চলে এসেছিল, সে অঙ্গদ ছিল বলছে। আর এটা फोटो कहाँ पे लेना है? चलो এই স্কুইলটা বা কাঠবিড়ালিও সেই সময় সেতু বন্ধনে বিশাল ভূমিকা নিয়েছিল। এই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে বা ধুলো দিয়ে ও সেতু বাঁধার চেষ্টা করছিল। এটা বাল্মীকি বা তুলসীদাসের রামায়ণে না থাকলেও রামকথায় রয়েছে। রাম বলেছিল তোমাকে চিরকাল মনে রাখা হবে, তাই এখানে অঙ্গদশিলা একটা স্কুইলের মূর্তি তৈরি করেছে। এইখান থেকে এই সীতা ভান্ডারা, এখান থেকে খিচুড়ি যায়, এদিকে ভান্ডারা দিচ্ছে, ওখানে দিচ্ছিল সব খাওয়ার রাখা আছে, রুটি তরকারি আর মারিচ দিচ্ছে। তারপরে খিচুড়ি দেয় এক এক সময়, সকাল 9টা থেকে রাত 9টা অবধি ওই ভান্ডারা মহাপ্রসাদ সময় নেই। এই যে সাম্বার, রুটি আর এই ওয়ারিস, এগুলো আমাদেরকে দিয়ে দিল, আমরা এটাই খাচ্ছি আজকে, এটাই আমাদের ব্রেকফাস্ট আজকে। দশরথ মহল, গতকাল আমরা রাত্রেবেলা এসেছিলাম কিন্তু ঢুকতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো বলে। আজকে আবার আমরা এসেছি, এখানেই রামের শৈশবকাল কেটেছে, সেই দশরথ মহল, রাজা দশরথের রাজপ্রসাদ, সেখানে আমরা এখন দশরথ মহলের ভিতরে আমরা। রামের ছোটোবেলার বিভিন্ন ছবি টবি আঁকা দেওয়ালে, দশরথ, রানী কৌশল্যা, কৌশল্যা রাম, এখানে রামচন্দ্র শৈশবকাল কাটিয়েছে। দশরথ মহল থেকে একটু বেরিয়ে কনক ভবনের দিকে এখন আমরা চলেছি, জাস্ট একটুখানি 150 মিটার। আশেপাশে দোকানপাট, তার মধ্যে দিয়ে আমরা হচ্ছে কনক ভবনের দিকে চলেছি আমরা। কনক ভবনে আমরা কনক ভবন। কনক ভবন এটা দাপর যুগে রাম সীতাই তৈরি করেছিলেন, কিন্তু তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু তারপর এটা মেইনলি রামের জ্যেষ্ঠ পুত্র কুশ, মহারাজা কুশ রামের মেমোরি হিসাবে এটা প্রতিষ্ঠা করেন। দাপর যুগে জীবন কাটিয়েছিল, শ্রীরাম বৈবাহিক জীবন কাটিয়েছিলেন,
এরপরে যখন কলিযুগ আসলো, কলিযুগে রাজা বিক্রমাদিত্য, তারপরে সমুদ্রগুপ্ত সবাই এটাকে নতুন করে রিবিল্ড করেন। কনক ভবন, কনক ভবনের ভিতরে আমরা এখন। রামের উপর হাত নাড়াচ্ছে সবাই, এতে পূর্ণ হচ্ছে সিয়ারাম। সীতারাম লেখা। এটা পুরো গিল্ডের ছিল, সোনা দিয়ে মোড়া ছিল। রামের সময় কনক ভবন। এখানে রামের চরণের ছাপ রয়েছে। কালকে সেই পথে রামের চরণের ছাপ করছে। এখানে হনুমানের মূর্তি আছে, দেখছি সবাই। কনক ভবনের ভিতরে এই সীতারাম সবাই দেখে এখানে। কনক ভবনের ঠিক পাশেই এই মন্দিরে শ্রীরামের বাল্যকালের মূর্তি রয়েছে। আমরা ঢুকেছিলাম কিন্তু এখন বন্ধ মন্দির। এই কনক ভবনে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, সকাল 10:30 বাজে এখন, 10:37, 10:30 বন্ধ হয়ে গেছে সব। আমরা এখন টোটো ভাড়া করলাম, টোটো করে এখন আমরা যাবো গুপ্তারঘাট, তারপরে ভরতকুণ্ড, তারপরে মণিপাহাড় আর সুরজকুণ্ড। ये चारों धाम आपको दिखा এই देगा। 4টা থেকে আমাদের 1200 টাকা নেবে। গুপ্তরঘাটের দিকে আমরা চলেছি, বেশ গাছের ছায়া এগিয়ে চলেছি আমরা। সুন্দর গাছপালার পাশে রোদের তেজ প্রচণ্ড, কিন্তু গাছের ছায়া রয়েছে, এখন হাওয়া দিচ্ছে। গুপ্তারঘাটে এখন আসলাম আমরা, পাশে সরজ নদী। গুপ্তারঘাটে রাম মন্দির যেটা, সেখানে আমরা আসলাম। এই রাম মন্দিরে আসলাম আমরা এখন গুপ্তরঘাটে। অনেক পুরনো মন্দির, গুপ্তরঘাটের রাম মন্দির। গুপ্তারঘাটে সীতাকে ওই শাস্তি দেওয়ার পরে লোকের কথায় সীতা মেদিনীতে ঢুকে যাওয়ার পরে
রাম গ্লানিতে আচ্ছন্ন হয়ে গিয়ে এই গুপ্তার ঘাটের কাছে সরোজিনী নদীতে তার দেহ ত্যাগ করেন এবং বৈকুণ্ঠ ধামে ফিরে যান। রামচন্দ্রের দেহত্যাগ স্থান হচ্ছে এই গুপ্তার ঘাট। ভগবান গুপ্তার ঘাটের এই সরজ নদীর তীরেই রামচন্দ্র নিজের জীবন অবসান করেছিলেন। এই জলে উনি দেহত্যাগ করেন। এখানে নৌকো করে ঘুরে আসা যায় সরজ নদীতে, চলে ঘুরে আসতে পারে। সরজ নদী, সরজ নদীর পারে আমরা সরোজিনী নদীতে সম্ভব মাথায় জল দিচ্ছে অন্য জল মাথা ছিটাচ্ছে সরোজিনী নদীর জলে নিজেকে স্নাত করলো। এই যে নেমেছে সরজ নদীতে। গুপ্তর ঘাট শুধুমাত্র রামচন্দ্রের দেহত্যাগের জন্যই না, গুমনামি বাবার সমাধিস্থল কিন্তু এখানেই। ছবি আমাদের কোনো একজন মহাপুরুষের সাথে মিল রয়েছে। অনেকেই বলেন যে নেতাজি হচ্ছেন গিয়ে জন্ম তারিখটাও দেখা যাচ্ছে গুমনামি বাবাদের একই 23শে জানুয়ারি 1897, কটক, উড়িষ্যা। এখানে লিখেও দিয়েছে এনার জন্ম। নেতাজি সুভাষচন্দ্র বোস কি গুমনামি বাবা ভগবানজি আর নেতাজি সুভাষচন্দ্র বোস কি জয়ন্তীতে এই সমাধিস্থল গুমনামি বাবা। সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। এনে গুমনামি সিনেমা যেটা বেরিয়েছে বা অনুজ ধর, চন্দ্রচূড় বোসের অনেক লেখা রয়েছে। এবার কুণাল বোসের একটা লেখা রয়েছে, সুভাষ ঘরে ফিরিয়ে আসিছিলেন। প্রচুর বইতে বলাই হচ্ছে যে গুমনামি বাবাই নেতাজি ছিলেন। তার অনেক কথাতে সেটা প্রকাশও হয়েছে। অনেক চিঠি, তার হাতের লেখা সব কিছুই নেতাজির সাথে ম্যাচ করে গেছে। তো ব্যাপারটা ভাবায়, সত্যিটা আমরা এখনও জানি না। আর তারই সমাধি এখানে, গুমনামি বাবার সমাধিস্থল। গুপ্তরঘাট ছেড়ে এখন আমরা রওনা দিলাম ভরতকুণ্ডের দিকে। ঘড়িটার সময় এখন 11:41। আমরা এখন আছি ভরতকুণ্ডের সামনে, পবিত্র ভরতকুণ্ড। এইখানকার জল খুব পুণ্যবান বলে, কারণ এখানেই রাজা ভরত 14 বছর, যেই সময় রাম বনবাসে ছিলেন, সেই সময় 14 বছর ভরত এখানে রাজত্ব করেন দাদার খড়মটাকে নিয়ে। এইখানেই নিজে কৃচ্ছ সাধনের মাধ্যমে, সে তো বনে যেতে পারেনি, জঙ্গলে, কিন্তু অযোধ্যা নগরী থেকে অনেকটাই দূরে, তখন এই অঞ্চলটা জঙ্গলের মতোই ছিল। এই এলাকায় উনি নিজের রাজত্ব করেন এখানে থেকে। প্রায় 22 কিলোমিটার দূরে অযোধ্যা থেকে ভরতকুণ্ড। ভরতকুণ্ডের পাশে বটগাছটা, এখানে একটা যে বটগাছ ছিল সেটা বহু পুরনো বটগাছ বলে। এই ভরতকুণ্ড শুধুমাত্র ভরতের রাজত্বের জায়গা না, এখানেই কিন্তু ভরতের সাথে হনুমানের প্রথম দেখা হয়েছিল। হনুমান যখন চিত্রকূট
বিশল্যকরণের জন্য যাচ্ছিলেন, তখন ভরত ভেবেছিলেন কে এবং তাকে বান মেরেছিলেন, তারপরে সব কিছু শুনেছিলেন হনুমানের কাছ থেকে। তো এই জায়গাতেই হনুমানের সাথে ভরতের প্রথম দেখা হয় এবং এই পুকুরটাকে বলে রাম নাকি স্থাপন করেছিলেন রাজা দশরথের। ভরতের সাথে এখানেই রাজা রামের শেষ দেখা হয়েছিল এবং মৃত্যু সংবাদ পান রাজা রাম ভরতের কাছ থেকে, তাই এখানে উনি নিজের পিতার পিণ্ডদান করেন। তাই এই জায়গাটাকে ছোট গয়া বলা হয়। ছোট গয়া কারণ এখানে পিতৃপক্ষের সময় সবাই এসে পিণ্ডদান করেন, যেহেতু রাজা দশরথের পিণ্ডদান এখানে করেছিলেন। এছাড়া রাজা রামের যখন অভিষেক হচ্ছিল তখন 27খানা পিলগ্রিমেজের জল এনে রাজা রামকে ভরত দিয়েছিলেন। তার অর্ধেকটা জল আছে চিত্রকূট পর্বতের ওখানে একটা কুয়োয়, আর বাকি অর্ধেকটা জল উনি এই কুণ্ড মানে ভরত কুণ্ডের মধ্যে দিয়ে রেখেছেন। তাই এই জল খুব পবিত্র বলে। ভরতকুণ্ডের পাশের মন্দিরে এখানে নৌকো রাইড করা যায়। রাজা ভরতের সাথে রামের দেখা হয়েছিল এই জায়গাতেই, সেখানেই মন্দির। এখানে কিন্তু আমরা ভরত শত্রুঘ্নকে দেখতে পাচ্ছি, রাম লক্ষ্মণ সীতার সাথে ভরত শত্রুঘ্ন রয়েছেন। এই যেখানে রাম লক্ষ্মণ সীতার সাথে ভরত শত্রুঘ্ন রয়েছে মন্দিরে। এখানে যারা পূজারীরা তারা এখানে সবসময় প্রসাদ দেন। আর এই হচ্ছে রামের পাদুকা। এখানে পাদুকা রেখে ভরত নিজের রাজত্বকাল চালিয়েছিলেন 14 বছর। ভরতকুণ্ড বেশ ভালো জায়গাটা। হ্যাঁ, অশ্বমেধে ঘোরা যেটা ধরেছিল সেটারও ছবি রয়েছে। এবার সেটাকে আমরা নিচে নামবো। নিচে মন্দির, হনুমানের মূর্তি, আর এখানে অরিজিনাল পাদুকা দর্শন রামের। ওখানে একটা রেপ্লিকা ছিল একটু আগে, যেটা ভরতকুণ্ডের পাশে, আর এখানে যেটা সত্যি এইখানটাতে রেখেছিলাম পাদুকা। এই যে দেখাচ্ছে পাদুকা। এই যে রামের পাদুকা। চরণ পাদুকা দর্শন, এই পাদুকা। এইখানেই ভরত বসতেন, কারণ ভরত কিন্তু মাটির নিচে বসতেন, কারণ উনি বলতেন রাম যদি মাটির ওপরে থাকেন তাহলে ওনার স্থান তার নিচে, সবসময় রামের নিচে। তাই উনি মাটির নিচে, আমরা জন্য নিচে আসলাম, মাটির নিচে উনি থাকতেন ওনার স্থান। ভরত নমস্কার। মন্দিরের সামনে ওয়ারেস দিচ্ছে এবং একটা না দুটো করে ওয়ারেস দিচ্ছে। দক্ষিণমুখী প্রাচীন এখানে হনুমানের মূর্তি। আর যেটা বলেছিলাম মাটির নিচে ভরত থাকতেন, তাই গুফার নিচে ভরত। এটা ভরতজির প্রাচীন মন্দির, আগেরটা পরে তৈরি করেছিল, এটা প্রাচীন মন্দির। এই যে রাম আর ভরত, রাম আর ভরত। রাজা ভরতের মন্দির।
এখানে সাথে মধুপক্ষ দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে পুজো হচ্ছে, গান হচ্ছে, ভজন হচ্ছে, রাম আর ভরত। এখানে কল্কি অবতারের মূর্তি, কল্কি অবতার, দশম অবতার বিষ্ণু। ভরতকুণ্ড থেকে এখন আমরা সুরাজকুণ্ডের দিকে যাচ্ছি। সময় এখন 25। সুরাজকুণ্ডতে আমরা চলে আসলাম। সুরাজকুণ্ডতে রামের যেই বংশ, সেই বংশ যেহেতু সূর্যের উপাসক ছিল, এই সূর্য পূজার জন্য এই সুরাজকুণ্ড তৈরি করেছিল। সুরাজকুণ্ড সূর্যদেবের ইচ্ছায় এখানে নাকি স্নান করলে অনেক, প্রচুর মাছ, এখানে অনেক মনস্কামনা পূরণ হয়ে যায়। সূর্যবংশীয় রাজা ঘোষের লেপ্রসি কিওর হয়ে গেছিল এই পুকুরে স্নান করে, এই লেকে স্নান করে। প্রচুর মাছ। বড় বড় মাছ। এখানে মাছকে খাওয়ানো হচ্ছে। সুরাজকুণ্ডের ওখানে মন্দির, সূর্যদেবতার মন্দির। এখানে অটোমেটিক ড্রাম বাজানো যায় মেশিন দিয়ে। সুন্দর লেকটা, খুব সুন্দর লেক। টোটো করে আমরা আসলাম এখন সুরাজকুণ্ড থেকে মণি পর্বতে। এই সিঁড়িতে উঠতে হবে মণি পর্বতে। এখানে সীতা মাইয়ার ধন সম্পত্তি রাখা ছিল। মণি পর্বতে এখন আমরা যাচ্ছি। 50 থেকে 60খানা সিঁড়ি রয়েছে। একটা কথা রয়েছে, এখানে রাম আর সীতা সময় কাটাতেন। আবার একটা কথা হচ্ছে গিয়ে এই মণি পর্বতে গন্ধমাদন পর্বতে একটা টুকরো এসে পড়েছিল। এই সেই হচ্ছে মণি পর্বত। এখানে হিন্দু এবং বুদ্ধিস্টদের জন্য এটা একটা পুণ্যস্থান, কারণ এখানে সম্রাট অশোকেরও অবদান রয়েছে। মণি পর্বতের উপরে উঠে এসেছি আমরা প্রায়। বিশাল উঁচু উঁচু স্টেপ। এখান থেকে অযোধ্যা অনেক দেখা যায়, অযোধ্যা নগরী। কাটা তার দেওয়া। ওই ব্রিজটা পেরিয়ে আমরা এসেছিলাম। ঠাকুরের ছবি। राम लखन सीता पहला मूर्ति मणि भगवान है। मणि भगवान पर्वत के देवता हैं, पर्वत से आप भी प्रकट हुए हैं, इसलिए मणि भगवान कहलाते हैं।
पास में लक्ष्मण जी, राम जी, सीता जी, बगल में हनुमान जी है, नीचे में राधा कृष्ण सीताराम जी शादी में। शादी के बाद में जनक राजा मणि से पर्वत बनवाए थे सीता जी के झूला झूलने के लिए। कोई सावन में हरियाली तीज मनाए हैं, झूला झूले सीता जी राम जी। यहाँ ऊपर में झूला है, पूरा झूला दिखाई पड़ेगा। উপরে দোলনা ছিল, সেখানে উপরে দোলনায় তুলতে সেটা জনক রাজা মণিপুরের থেকে দোলনা বানিয়েছিলেন। মণিপাহাড় থেকে ঘুরে আমাদের যাত্রা এখানে শেষ হলো। আমরা এই অযোধ্যা ধাম স্টেশনে চলে আসলাম। মোট 1200 টাকা নিলাম আমাদের এই টোটো। 4টে জায়গায় আমরা ঘুরলাম, উত্তরঘাট, ভরতকুণ্ড, তার সাথে নন্দীগ্রাম মন্দির, তারপরে সুরজকুণ্ড, আর লাস্টে মণিপুর ফোর্ট। 1200 টাকা বেশ সুন্দর ঘোরা হয়ে গেলো। 4 ঘন্টা লাগলো আমাদের টোটাল কমপ্লিট করতে। এখন আমরা এখানে লাঞ্চ করার জন্য বসে যাচ্ছি। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা একটা থালি, ভেজ থালি আর প্লেন রাইস আর পনির অর্ডার দিলাম। খাবার দাবার বেশ ভালোই, কতগুলো এখানেই খেয়েছিলাম। তার সাথে পাঁপড় আর একটুখানি হালুয়াও দিয়ে গেছে। রিটায়ারিং রুমে আমাদের ঘরের নাম হচ্ছে হনুমান। এই যে হনুমান, এক একটা করে এক এক রকম নাম। শত্রুঘ্ন, ওদিকে রাম, লক্ষ্মণ, ভরত আছে। এই আমাদের ঘর ছিল, 2000 টাকা করে আমরা বুক করেছিলাম। IRCTC-র ওয়েবসাইট থেকে রিটায়ারিং রুম বুক করে নেওয়া যায়। খুব ভালো ঘর, খুব ভালো ব্যবস্থা করা। সবচেয়ে ভালো হচ্ছে 24 ঘন্টায় 2000 টাকা। অন্যান্য হোটেল করলে কি হয় যে একটা টাইমে চেক আউট করতে হয় বা চেক ইন করতে হয়। এখানে আমি আমার টাইম মতো চেক ইন দিচ্ছি, টাইম মতো চেক আউট দিচ্ছি। আমি কাল বিকেল 5টা থেকে আজকে বিকেল 5টা অবধি করেছিলাম। কাল কিন্তু আমরা 4:20 সময় ঢুকে গেছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। আর আজকে এখন অলরেডি 4:36 বাজে। এই এখন আমরা বেরিয়ে যাবো, আমাদের 5:15 ট্রেন। তো খুব ভালো কাটলো আমাদের এখানে রিটায়ারিং রুমে। হনুমান এই ঘরটার নাম, ভালোই কাটলো। এই আমাদের A5 রুম চেক আউট করে আমরা এখন এগিয়ে চলেছি। এইটা হচ্ছে অঙ্গদ, ওইদিকে A1 তো ছিল লবকুশ। তো আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের অযোধ্যা ভ্রমণ এখানে শেষ হয়ে গেল। এখন আমরা বন্দে ভারত করে চলে যাবো বেনারস। এখন সময় 5:32, 5:15 সময় আসার কথা ছিল 2, 2, 3, 4, 6 বন্দে ভারত গোমতীনগর থেকে পাটনা। তো সেটা এখন লেট করে আসছে, এটা করে আমরা এখন বেনারস যাবো। গোমতীনগর পাটনা বন্দে ভারতের একদম ফার্স্ট আমরা C1-এ করে আমরা চলে গেলাম বেনারস। আর বেনারসের গল্প নিয়েই ফিরে আসবো আমরা খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়নারা।